নমস্কার, আপনারা দেখছেন আমার ছোট্ট ইউটিউব চ্যানেল ভয়েস অফ অনির্বাণ। সঙ্গে আমি আপনাদের আপনজন অনির্বাণ চৌধুরী। আজকের এই সকাল 9টার ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমার থাম্বনেইলে বিষয়টা আপনারা দেখেছেন বা দেখছেন, সুতরাং বুঝতে পারছেন আজকের আলোচনাটা কিন্তু একটু অন্যরকম এবং অত্যন্ত গুরুত্বপূর্ণও বটে। দেখুন, প্রথমেই আমি যেটা বলে রাখি আপনাদেরকে, সেটা হচ্ছে যে আমার আজকের যে প্রতিবেদন, এটাতে আমি যা বলবো সেইটা আপনি নাও মানতে পারেন, আপনার ভিন্ন মত থাকতে পারে। আপনি অনুগ্রহ করে ভদ্র ভাষায়, কারণ অনেক দর্শক, তারা আমি জানি আমার নিয়মিত দর্শক নন, এদিক ওদিক ঘোরেন, মাঝখানে স্ক্রল করতে করতে আমার চ্যানেলটা আসলে তারা শুধু গালি দেওয়ার জন্য, কারণ আমি যেহেতু প্রতিটা ক্ষেত্রেই একটা পক্ষ অবলম্বন করে বলি, এটা বলতে কোনো দ্বিধা নেই যে আমি শোষিত মানুষের পক্ষে, আমি সর্বহারা মানুষের পক্ষে। সেই কারণে যারা তথাকথিত আমার চিন্তাভাবনার বিরোধী, তারা এবং যাদের কালচারেরও অভাব আছে, তারা আমার এই বক্তব্যে নানান ধরনের অশালীন কথাবার্তা মাঝে মধ্যেই বলেন, যেটা ভদ্র সমাজে কেউ বলতে পারেন বলে আমার বিশ্বাস নয়। আবার অনেকে আছেন হয়তো আমার মতের বিরোধী, নিয়মিত দেখেন, কিন্তু তারা গঠনমূলক প্রতিবাদ করেন। আপনাদের কাছে অনুরোধ রইল, আপনারা ভিডিওটা দেখে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আর দেখুন, আমি যে আজকে আলোচনাটা করব, এটা কিন্তু আমার আপন মনের মাধুরী মিশিয়ে কোনো একটা গল্প আপনাদের সামনে আমি উপস্থাপন করছি না। এটা সম্পূর্ণ তথ্যভিত্তিক, এবং আমি বিভিন্ন ক্ষেত্রের যারা সংখ্যালঘু মানুষ, বিশেষত পরিষ্কার করে বলা ভালো, মুসলিম যারা মানুষ, বিভিন্ন ক্ষেত্রের শ্রমজীবী থেকে শুরু করে বিত্তশালী অনেকের সঙ্গে আমি কথাবার্তা বলেছি, বলে আমার যেটা মনে হয়েছে সেইটা আমি আপনাদের সামনে আজকে রাখব। দেখুন, প্রথমত যেটা বিষয়, সেটা হলো যে মিডিয়ার একটা বাইনারি রিসেন্টলি খুব বেশি করে চালু হয়েছে, যে পশ্চিমবঙ্গের মুসলমান মানেই তারা হচ্ছে তৃণমূলের ভোট ব্যাংক, আর হিন্দুদের ঠেলে দেওয়া হচ্ছে বিজেপির দিকে। এটা মিডিয়া বাইনারি। নিশ্চয়ই বিজেপি তো চাইছেই যে হিন্দু ভোটের একটা বড় অংশ তাদের মধ্যে নিয়ে আসতে, কিন্তু তাদের দালালি করছে এক শ্রেণীর মিডিয়া। আর একইভাবে রাজ্যের শাসক দলের তল্পিবাহকতা করে এক শ্রেণীর সংবাদ মাধ্যম, তারা মুসলিম মানেই সব ভোট একেবারে তৃণমূলের পক্ষে, এটা প্রচার করার চেষ্টা করছে। তো দেখুন, আমার আজকে প্রতিবেদনটা একটু যদি আপনারা খেয়াল করেন, তাহলে আপনারা একটু নিজের বিবেককে প্রশ্ন করবেন, বা আপনাদের পরিচিত সংখ্যালঘু মানুষদের সঙ্গেও এটা নিয়ে আলোচনা করতে পারেন। দেখুন, অ্যাকচুয়ালি মিডিয়া বাইনারি করুক সেটা কোনো কথা না। এটা তো ঠিক যে 2011 সালে মুসলিমরা, জানেন তো, যখন ভোট দেয় তখন এন ব্লক ভোট দেয়, যেটা সর্বশেষ দেখা গিয়েছিল 2011 সালে গোটা রাজ্য জুড়ে। মাঝখানে একটা বিক্ষিপ্ত ঘটনা হয়েছিল, সাগরদিঘি উপনির্বাচন, বাদ দিন সে কথা। এখন আমি যেটা আজকে আলোচনা করব, যে এই যে সংখ্যালঘু যে ভোট, এটা 2021 অবধি একটা মেজর পোর্শন ভোট তৃণমূলের পক্ষে যেত, কিন্তু আবার 24-এর ইলেকশন থেকে কিন্তু পট পরিবর্তন কিছুটা লক্ষ্য করা গেছে, অর্থাৎ সর্বশেষ লোকসভা নির্বাচনে। আমি এক্ষুনি বলছি না যে 26-এ কী হবে না হবে, কারণ দেখুন, 26-এ কী হবে সেই জ্যোতিষী আমি নই, আমি কোনো ধর্মগুরু নই যে আমি আগে থেকে কিছু বলে দেব। আমি শুধু জাস্ট এখনো পর্যন্ত যা পরিস্থিতি সেইটা বললাম। রাজনীতি বা এই আমাদের ভোট রাজনীতিতে বিশেষ করে পরিবর্তন কিন্তু যখন তখন হতে পারে, যে কোনো ঘটনাকে কেন্দ্র করে যে কোনো কিছু হতে পারে। সুতরাং কে ভোট পাবেন, কারা জিতবেন, আমি এই প্রসঙ্গে আসছি না। আমি শুধু যেটা বলতে চাইছি যে শাসক দলের পক্ষে সংখ্যালঘু ভোটের একটা সিংহভাগ, যেটা 21 সাল অবধি দেখা গিয়েছিল, লোকসভা নির্বাচন 2024 থেকে কিন্তু তার কিছুটা পট পরিবর্তন হতে আমরা দেখছি। যেমন ধরুন, আমি আপনাদের বেশি বলবো না, আমি খুব সংক্ষেপে একটা উদাহরণ দিই। আমাদের রাজ্যে বিশেষ করে 40 থেকে 90% ভোট যে বিধানসভা কেন্দ্রগুলোতে সংখ্যালঘুদের, অর্থাৎ সংখ্যালঘুরা যেখানে করে
নির্ধারণ করে কে জিতবে কে হারবে, এরকম আসনটা আছে ৭৪টা। আমি সে প্রসঙ্গে পরে আসছি। আমি শুধু আপনাকে বললাম না, যেটা উদাহরণ দেবো। দেখুন 2021 সালে আসুন। 2021 সালে আপনারা মিলিয়ে নেবেন। 2021 সালের বিধানসভায় মালদা, মুর্শিদাবাদ, আমি এই দুটো জেলাকে নিয়ে যদি ধরি, তার বাইরেও অনেক জেলা আছে, বীরভূম আছে, নদিয়া আছে, উত্তর দক্ষিণ 24 পরগনা আছে, কলকাতার দুটো আসন আছে, ইত্যাদি আছে, উত্তর দিনাজপুর আছে। কিন্তু আমি শুধু মালদা, মুর্শিদাবাদ, যেখানে সবথেকে বেশি সংখ্যালঘু ভোট, আমি সেই দুটো জেলা নিয়ে বলছি। মালদাতে 2021-এ যেটা হয়েছিল, মালদায় সর্বমোট আসন হচ্ছে 12টা। তার মধ্যে টিএমসি জিতেছিল 8টায়, বিজেপি 4টেতে, জোট কিন্তু শূন্যই ছিল। আর মুর্শিদাবাদে যেখানে 22টা আসন, সেখানে টিএমসি জিতেছিল 19টাতে, বিজেপি 3টেতে, জোট 5টাতে এগিয়ে ছিল। দেখুন, আমার ভুল হতে পারে, ভুল হলে আপনারা একটু ধরিয়ে দেবেন। এখন এই আমি বলছি আবার 24-এর লোকসভা নির্বাচনে আসুন, এসে দেখুন সেখানে এই যে বললাম আপনাদের 74টা আসন আছে, যেখানে 40 থেকে 90% মধ্যে সংখ্যালঘু ভোট। সেই 74টা আসনের মধ্যে 24-এর লোকসভায় 54টা বিধানসভায় এগিয়েছিল টিএমসি, এবং তাদের ভোট পার্সেন্টেজ ছিল 46%। বিজেপি এগিয়েছিল মাত্র 8টা আসনে, যার পার্সেন্টেজ ছিল 26%। আর জোট, যে জোট মানে সেই অর্থে 24-এ একটা মাত্র সিট জিতেছিল মালদার, কিন্তু দেখুন এখানে জোট কিন্তু এগিয়েছিল মোট 12টা আসনে, যার পার্সেন্টেজ হচ্ছে 22%। শুধু আমি এগুলো আপনাদের ভাবার জন্য বলছি। তার মধ্যে মোহাম্মদ সেলিম মুর্শিদাবাদ কেন্দ্র থেকে দাঁড়িয়েছিলেন। সেখানে রানীনগর যে বিধানসভা, যেখানে 83% মুসলিম ভোট, সেখানে কিন্তু মোহাম্মদ সেলিম এগিয়েছিলেন, অর্থাৎ জোট প্রার্থী এগিয়েছিলেন। এখন দেখুন 2006 সালে সাচার কমিটি, রাজেন্দ্র প্রসাদ সাচারের নেতৃত্বে যে সাচার কমিটি তৈরি হয়েছিল, তাতে প্রকাশ পেয়েছিল, তখন বামফ্রন্ট ক্ষমতায়, 2006 সাল, ভারত সরকার থেকে এই স্ট্যাটিস্টিক্সটা বের করা হয়েছিল, এই রিপোর্টটা নেওয়া হয়েছিল। তাতে বলা হয়েছিল পশ্চিমবঙ্গে মুসলমান সমাজ, সংখ্যালঘু সম্প্রদায় পিছিয়ে আছে। সেইটা নিয়ে হৈ হৈ বাদিয়ে দেওয়া হয়েছিল। শিক্ষা, স্বাস্থ্য, সব কিছুতে, চাকরি বাকরি সব কিছুতে পিছিয়ে, সেই নিয়ে হৈ হৈ বেঁধে গিয়েছিল। সিদ্দিকুল্লাহ চৌধুরী, যিনি আজকের মন্ত্রী, সেদিনকে সিদ্দিকুল্লাহ চৌধুরীর নেতৃত্বে নন্দীগ্রাম সহ সারা পশ্চিমবঙ্গে এই সাচার কমিটিকে সামনে রেখে আন্দোলন হয়েছিল। তৃণমূলও সেই আন্দোলনে সামিল হয়েছিল, এবং মুখ্যমন্ত্রী বলেছিলেন ওই জামায়াতে উলেমায়ে হিন্দের মঞ্চে দাঁড়িয়ে, যে তৃণমূল যদি ক্ষমতায় আসতে পারে তাহলে এই মুসলিম সমাজের আমি একেবারে এক কথায় সোনা দিয়ে মুড়িয়ে দেবো, অর্থাৎ সব কিছু করে দেবো। কিন্তু দেখুন এই যে মুসলমান সম্প্রদায়, তারা কিন্তু ধীরে ধীরে বুঝতে পারছেন। যেমন 2015 সালে, যদিও তারপরে 21 পর্যন্ত মুসলিমদের একটা মানে বিশাল সংখ্যাধিক্যের ভোট পড়েছিল তৃণমূলের পক্ষে, কিন্তু 15 সালে একটা রিপোর্ট আনন্দবাজার পত্রিকায় প্রকাশিত হয়। কী ছিল সেই রিপোর্টে? দেখুন, আমি যদি খুব মানে আপনাদের কাছে ভুল ব্যাখ্যা না করি, তাহলে আপনার সেই রিপোর্টে যেটা আছে, মানে আমি বলছি মুসলিমদের চাকরি বাকরির ক্ষেত্রে, আমাদের রাজ্যে 30% মুসলিম আমরা বলি, কিন্তু জনসংখ্যা যা আছে সর্বমিটিয়ে, সর্বশেষ গণনাটা হয়নি, তাতে ধরতে পারেন 33%। এই 33%-এর মুসলিমের মধ্যে কলকাতা পৌরসভায় চাকরি করে 4.79%, পুলিশে 9.44%, আর রাজ্য সরকারের কর্মীবর্গে কাজ করেন হচ্ছে 2.01%। অর্থাৎ সব মিলিয়ে যদি আমি দেখি, তাহলে মুসলিম জনসংখ্যার মাত্র 4% চাকরি করেন। এটা 2015 সালের রিপোর্টে বলছি। তারপরে তো আর সে অর্থে নিয়োগ কিছু হয়নি, পুলিশে অল্প অল্প হয়েছে, শিক্ষাতে তো চাকরি পরীক্ষার নামে দুর্নীতি, আপনারা সবাই জানেন। আমি আগে এই বিষয়টায় আসি। দেখুন, ব্যাপারটা হচ্ছে এই মুসলিম সমাজের মধ্যে চাকরি বাকরির ক্ষেত্রে তারা এতটাই পিছিয়ে আছে যে যত পরিযায়ী শ্রমিক এই রাজ্য থেকে ভিন রাজ্যে পাড়ি দেয়,
তার মধ্যে অধিকাংশই হচ্ছে কিন্তু মুসলিম সম্প্রদায়ের। উত্তর দিনাজপুর, কুচবিহার, উত্তর 24 পরগনা, মালদা, মুর্শিদাবাদ, নদিয়া এইসব জায়গা থেকে মেনলি পরিযায়ী শ্রমিকরা কাজের খোঁজে যাচ্ছে। তাদের মধ্যে আবার অধিকাংশই হচ্ছে মুসলিম সম্প্রদায়। আপনি দেখুন পড়াশোনার ক্ষেত্রে এই যে সাচার কমিটি নিয়ে যারা লাফালাফি করেছিল, শোর মাচিয়েছিল, আজকে এই তৃণমূল সরকার ইমাম মুয়াজ্জিমদের ভাতা দেওয়া ছাড়া আজকে চাকরির ক্ষেত্রে তো কোনো কিছু অগ্রগতি হয়নি এ রাজ্যের। পাশাপাশি হচ্ছে, আপনারা শুনলে অবাক হয়ে যাবেন যে এই শিক্ষা প্রসঙ্গে অ্যাকচুয়ালি এই মাদ্রাসাগুলোর অবস্থা খুব খারাপ, খুবই খারাপ। আরবি ভাষা আজকে 443টা স্কুল পশ্চিমবঙ্গে, স্কুল মাদ্রাসা বলছি না, 443টা স্কুলে যে আরবি ভাষা আছে সেই আরবি ভাষাটাকে প্ল্যান করে তুলে দেওয়ার চেষ্টা করছে। দেখুন, আরবি ভাষাটাকে প্ল্যান করে তুলে দেওয়ার চেষ্টা করছে কেন বলছি, 443টা স্কুলে আরবি ভাষার জন্য শূন্য পদ ছিল 31টা, মানে এখন দেখাচ্ছে বর্তমানে ছিল না, আছে 31টা। 2016 সালে এখানে তখন শূন্য পদ কত ছিল, 130টা। ওই যে শিক্ষক নিয়োগ হলো, আরবি ভাষার ওপরে শিক্ষক নিয়োগ হলো কতগুলো, 118টা। তাহলে বাকি থাকলো কত, 12টা। আর এখন দেখাচ্ছে কতগুলো, 31টা। তার মানে ওই 12টা তো ছিলই, প্লাস আরও 9টা পদ শূন্য হয়েছে, কিন্তু কোনো শিক্ষক নিয়োগ এক্ষেত্রে হয়নি। মাদ্রাসাগুলোর উন্নয়ন হচ্ছে না। আজকে মাদ্রাসাতে অনেক হিন্দুও চাকরি করেন, 60% হিন্দু চাকরি করেন, শুনলে অবাক হয়ে যাবেন। এই মাদ্রাসাগুলোতে যে আপনার গ্রুপ ডি পরীক্ষা হয়েছিল, এক যুগ আগে, 12 বছর আগে সেই পরীক্ষা হয়ে গিয়েছিল, এখনও পর্যন্ত সেই পরীক্ষার কিন্তু রেজাল্ট বেরোয়নি এবং একজনও গ্রুপ ডি নিয়োগ হয়নি। নতুন করে শিক্ষক নিয়োগ হয়নি মাদ্রাসাগুলোতে। ভাবতে পারেন, আমি খালিসি মাদ্রাসার কথা বলছি না, সরকারি যে মাদ্রাসাগুলো। আজকে আপনার আর একটা বিষয় দেখুন, যে চাকরি বাকরি বললাম, পড়াশুনো বললাম, আমি বেশিক্ষণ আর সময় নেব না। ওয়াকফের ক্ষেত্রে, ওয়াকফের যে সম্পত্তি, সেই সম্পত্তি জানেন কেন্দ্রীয় সরকার একটা বিল এনেছে, সেই বিলের বিরুদ্ধে সংখ্যালঘু সম্প্রদায়, মুসলিম সম্প্রদায় মূলত তারা আন্দোলন শুরু করেছিল। গোটা রাজ্যেই আন্দোলন হচ্ছে। পশ্চিমবাংলায় আমাদের মুখ্যমন্ত্রী বলে দিলেন যে এই ওয়াকফ নিয়ে আন্দোলন করতে গেলে এই রাজ্যে আমার থেকে খারাপ কেউ হবে না, আপনারা যদি আন্দোলন করতে হয় দিল্লিতে গিয়ে আন্দোলন করুন। পশ্চিমবঙ্গের এই যে মুসলিমরা আপনাকে প্রতিটা ভোটে গিয়ে দুহাত ঢেলে ভোট দেয়, পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে না দিল্লিতে গিয়ে আপনাকে ভোট দেয়। আপনার লজ্জা করে না? তো স্বাভাবিকভাবেই কিন্তু মুসলিম সমাজ এটা বুঝতে পারছে যে আজকে তাদের এই ওয়াকফের সম্পত্তি তো অভিযোগ উঠেছে তৃণমূলের নেতারা লুটে নিয়েছে, লুটে খাচ্ছে। ওয়াকফ সম্পত্তি কি পরিমাণে তৃণমূলের নেতারা লুটেছে, আমি একদিন কথা বলছিলাম ফিরদৌস শামীমের সঙ্গে এবং নওশাদ সিদ্দিকীর সঙ্গে। আমি এখন এইটা বলতে গেলে অনেকটা সময় চলে যাবে, শুধু এইটুকু বলি, চোখ কপালে উঠে যাওয়ার মতন অবস্থা। এখন দেখুন, সারা পশ্চিমবাংলায় ওয়াকফের সম্পত্তির মধ্যে 2টো হাসপাতাল আছে, সেগুলোর কোনো সংস্কার নেই। এমনকি ওই হসপিটালগুলোতে একটা করে বেডও তৈরি হয়, বেড বসায়নি। ওয়াকফের সম্পত্তিতে কিছু হসপিটাল হতে পারত, কিছু স্কুল হতে পারত, কিচ্ছু হয়নি। উল্টে ওয়াকফ আন্দোলনটাকে শেষ করে দিল, কারণ এই ওয়াকফ আন্দোলনটা করলে বিজেপি রুষ্ট হবে। আর দ্বিতীয় কথা হচ্ছে, ওই দিদিমণির যে ভাইয়েরা বলতে কর্মীদের কথা বলছি, নেতাদের কথা বলছি, তারা যেভাবে ওয়াকফ সম্পত্তি লুটে নিয়েছে, তাতে করে কিন্তু পরিস্থিতি ভয়াবহ হবে। তার জন্য ওটাকে চেপে দিল। আর একটা ব্যাপারটা হচ্ছে যে ধরুন, এই যে বিজেপির সঙ্গে তৃণমূলের যে সেটিং, যেটা অনেক ক্ষেত্রেই অভিযোগ আগে শুধুমাত্র বামপন্থী বা কংগ্রেসরা করত, এখন কিন্তু এই অভিযোগটা শুধু বামপন্থী কংগ্রেস নয়, আপনি বিজেপির নেতা তথাগত রায়ের মুখেও শুনবেন, আবার বিজেপির
কান পাতলে নিচু তলার কর্মী সমর্থক যারা দিবারাত্র তৃণমূলের কাছে অত্যাচারিত হচ্ছে, তারাও এখন বুঝতে শিখে গেছে। আজকে এই বিজেপির সঙ্গে যে গোপন আঁতাত, এইটা কিন্তু দিনের আলোর মতন পরিষ্কার হয়ে যাওয়ায় আজকে মুসলিম সমাজ কিন্তু এটা বুঝতে পারছে যে তাদের আদপেই সরকারকে এনে কোনো সমস্যার সমাধান হয়নি। এবং আমি যদি খুব ভুল না করি, আমার কাছে যা খবর আছে তাতে দক্ষিণবঙ্গে, শুধু উত্তরবঙ্গ বলছি না, দক্ষিণবঙ্গের কথা বলছি, এই মুসলিম সমাজ কিন্তু একটা বিকল্প প্ল্যাটফর্ম খুঁজছে। এখন এই বিকল্প প্ল্যাটফর্ম কি হতে পারে সেটা রাজনৈতিক যারা বিশেষজ্ঞ তারা বুঝবেন। তবে তৃণমূলের দিক থেকে যে এই মুসলিম সমাজ আস্তে আস্তে মুখ ঘুরিয়ে নিচ্ছে, জানি না কোনো পরিবর্তন আবার হবে কি না। তবে এখনও পর্যন্ত যা পরিস্থিতি, তাতে মুসলিম সমাজ কিন্তু একটা নিজেদের মধ্যে আলাপ আলোচনা শুরু করেছে। ওই কোনো মুয়াজ্জেম, কোনো ইমামদের কথায় কিন্তু মুসলিমরা এখন আর ভোট দেবে না। বেকারের চাকরির জ্বালা, আপনার একটা বাবা মায়ের তার সন্তানকে শিক্ষিত করতে না পারার যে কষ্ট, এটা কিন্তু মুসলিম সমাজ আজকে বুঝতে পারছে। আর যে কারণে তাদের থেকে কিন্তু তৃণমূলের থেকে ভোটটা, আমি বলছি যদি এই পরিস্থিতি চলতে থাকে, একটা বাল্ক অফ ভোট মুসলিমদের থেকে, তৃণমূলের থেকে কিন্তু সরে যাবে। কোন দিকে যাবে সময় বলবে। আপনারা আপনাদের বক্তব্য কমেন্ট সেকশানে লিখবেন, আমি কিছু ভুল বললে ধরিয়ে দেবেন। আর আজকে এটুকুই, আবার দেখা হবে পরবর্তী এপিসোডে। ভালো থাকবেন, নমস্কার।